থালা ভর্তি কার্বোহাইড্রেট নিয়ে বসেছি আজকে জলখাবার খেতে। তার মধ্যে আবার এক পিস ছোট্ট করে বেগুন ভাজাও রয়েছে। এটা হচ্ছে ঘিয়ে ভাজা রুটি, ঘিটা না দেওয়ার মতো। ভীষণ গরম পড়েছে, সেহেতু খাবার জায়গাটা বদল হলো, পছন্দের খাবার জায়গাটা। ঘিটা যেটা দিয়েছি, যেহেতু মিনামাসি ওখানে বাজিয়ে দিয়েছে হচ্ছে আমাদের মিক্সির বাজনা, সেহেতু শোনা গেল না যে ঘিটা দেওয়া হয়েছে না দেওয়ার মতোই। আর আমরা এখন সারগাছি দর্শনের ঘিটা ব্যবহার করছি রামকৃষ্ণ মিশন থেকে, যেটা মানে রামকৃষ্ণ মিশনের ঘি অ্যাকচুয়ালি ওটা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। জলখাবার খেয়ে অনেকদিন পর একটু কেমন আই ঢাই করছে, কারণ অনেক দিন এ ধরনের জিনিসপত্র খাই না। তেলটা বা ঘিটা, তেল নয় ঘিটা একেবারে নামমাত্র দিলেও ওই একটা ভেতরে ভেতরে বোধহয় এটা সাইকোলজিক্যাল, যে পরোটা খাচ্ছি, এটা এরকমভাবে একটু পিটপিটি নিয়ে খাওয়াটা উচিত না। আমার মনে হচ্ছে যে গন্ডগোল একটা কিছু হতেও পারে, নাও পারে অবশ্যই। সেটা যে মাথা থেকে বার করে দিই যে যৎকিঞ্চিত ঘি দেওয়া হয়েছিল। তো যাই হোক, ঠিক আছে। এর থেকে বোধহয় বেশি আমরা তরকারিতে ঘি খাই, তবে হ্যাঁ, তরকারিটা পুরোটা ওটাতে রান্না হয়, সেখান থেকে খণ্ডাংশ আমরা হয়তো খাই। কিন্তু এই যে এইসব জিনিসগুলো মাথায় খেলছে না, যে খাওয়াটা কখনো এইভাবে খাওয়া উচিত নয়, যেরকমভাবে। তার মানে বুঝলাম যে এই জিনিসপত্রগুলো আমার চলবে না, কারণ বডি এরকমভাবে রিয়াক্ট হলে তো মুশকিল আর কি, কেমন একটা বমি বমি পাচ্ছে। আমাদের বাড়িতে পুজোর কেনাকাটা হয়তো বা জগজ্জননী শাড়িটা তো হয়ে গেছে, আমার কতগুলো শাড়ি এসেছে তারপরে। কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে জগজ্জননী শাড়ি কেনার পর আমরা যে কর্মসহায়িকা দিদিরা তাদের শাড়িগুলো সমস্ত কিনে ফেলি। তো সেটা এখনো হয়নি, সেটা ভাবছি যে এটা করতে আজকে বেরোবো। আর নিচেতে আজকে মহোৎসব, নিচে হচ্ছে কাঁঠাল মুড়ি জলখাবার হয়ে গেছে অলরেডি। আমার শ্বশুরমশাই একটা কাঁঠাল খান না, কিন্তু তিনি কালকে 7টা কাঁঠালের কোয়া খেয়েছেন এবং খেয়ে কোনো অসুবিধা হয়নি। আজকেও খেয়েছেন, খেয়ে এখন তিনি ঘুমোচ্ছেন। কাঁঠাল খেলে একটা নেশা নেশা হয়, কিন্তু ওপরে আমি বুম্বাদা টুপুর কেউই কাঁঠাল একদম ভালোবাসি না। ইনফ্যাক্ট কাঁঠালের গন্ধই আমাদের ভালো লাগে না। তো মানে বিশেষ করে আমার কাঁচা কাঁঠাল খেতে খুব ভালোবাসি, কিন্তু কাঁঠালের গন্ধ এত খারাপ লাগে যে সেই ফ্লোরটাতেই আমার টেকা দায় হয়ে যায়। যারা কাঁঠাল ভালোবাসেন তাদের শুনতে ভালো লাগছে না, কিন্তু এটা ঘটনা যে আমি একদমই সহ্য করতে পারি না। কাঁঠাল খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে। তো এবার বলছিলাম যে কাঁঠালের বিচি তো একদিনও খাওয়া হলো না, না বিচি সেদ্ধ না বিচি ভাজা। তো সেটার জন্যই আলপনা দিয়ে আমার শ্বশুরমশাইকে বলেছে যে কাকু তাহলে একটু কাঁঠালের বিচি নিয়ে আসবেন। তখন নাকি মামুন বলেছে যে মাসি কাঁঠালের বিচি এনো না, তার থেকে বরং গোটা কাঁঠালই এনো, আমরা তো নিচে কাঁঠাল খাই। কারণ বিচিটা কিভাবে মানে আসে সেটা তো কেউ বলতে পারে না। যারা খাচ্ছে তারা হয়তো মুখ থেকেই বার করছে, তারপর হয়তো রাখছে, তারপর সেটা হয়তো ধুয়ে আবার হচ্ছে, সেটাকেই আমরা কেটে কুটে খাচ্ছি। তাই কাঁঠালের বিচি সরাসরি না নিয়ে এসে বরং কাঁঠালই নিয়ে আসা হোক, সেখান থেকে আমরা প্রথমে বিচিটা বার করে রেখে, মানে নিচে ওরা তাই করে, বিচি বার করে রেখে তারপর কাঁঠালটা খায়। তো সেটাই আর কি হয়েছে, অনেকগুলো বিচি বেরিয়েছে। এইবারেতে আমাদের বাড়িতে হয়তো বা কাঁঠাল গাছ লাগানো হবে। কাঁঠাল গাছ কিন্তু ছিল, কিন্তু বাস্তুকার সেই সময়টাতে তখন যা পরিস্থিতি সেটা করে বলেছিলেন যে আমার শাশুড়ি মায়ের ইয়েতে কিন্তু কাঁঠাল সহ্য হওয়ার কথা নয়, যার ফলে মুচি ধরা কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছিল একদম নির্মমভাবে। আমাদের তালুকদার বাড়িতেও কিন্তু কাঁঠাল গাছ লাগানো হয় না, বাবা বারণ করতেন। কাঁঠাল গাছ সবার স্যুট করে না, যাদের করে না তাদের খুব খারাপ এফেক্ট হয়। তো সেক্ষেত্রে যেটা সম্ভাবনার কথা আর কি, সেটা আর এই মুহূর্তে আলোচনা করছি না, বলছিও না, কারণ ওটা আমার কন্টেন্টের বিষয় হবে না কখনো। এটা আমি কয়েকদিন আগে ব্লগেতে বলে দিয়েছি। তো যাই হোক, যে উদ্দেশ্যে মানে কাঁঠাল গাছ অনেকে লাগান না, তো আমি সেটা সমাধান হিসেবে বলেছি যে আমি ওটাতে একটু গাছটা বড় হওয়ার পরে আমি হনুমান ধ্বজা টাঙিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। যাদের স্যুট করে তাদের তো ভীষণ ভালো। অনেকের বাড়িতেই প্রচুর প্রচুর কাঁঠাল বাগান, বাগানের পর বাগান, মাইলের পর মাইল কাঁঠাল বাগান আছে, হ্যাঁ তাদের স্যুট করে, আবার অনেকের করে না। তো এই বাস্তুতে এবারে একটা কাঁঠাল গাছ লাগানো হবে, একটি প্রাণ তিনি গজাবেন, এবং আশা করছি এবারে আর ওই যে বাজার থেকে কাঁঠালের বিচি কেনা যে সম্ভাবনাটার কথা মামুন বলেছে, ওটা আমাদের প্রত্যেকেরই মাথায় ঢুকে গেছে। আর কাঁঠালের বিচি আমরা সবাই খুব ভালোবাসি খেতে, তো সেটা আমাদের যেহেতু মাথায় ঢুকে গেছে, সেহেতু আমরা আর ওই সম্ভাবনার দিকে যেতে চাই না। সেহেতু একটা কাঁঠাল গাছ আমরা লাগাবো, একটা না কয়েকটাই লাগাবো। তো আশা করছি আজ থেকে হয়তো 2 বছর পর যারা আমার ব্লগ দেখবেন তারা হয়তো বা এটা শুনবেন যে আজকে আমাদের গাছের কাঁঠালের এঁচোড় আমরা খাচ্ছি, গাছের কাঁঠালের বিচি আজকে ভাজা হচ্ছে, এই সবগুলো আশায় বাঁচেছে আশা। আর আমরা তো যাতে চাষাই। তো যাই হোক, আপাতত এই চাটি শেষ করে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি।
আলপনা দিয়ে আজকে আমাকে ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। এই খোল আবার আজকে খোল প্রয়োগ হচ্ছে, এটাতে হয়ে গেল, আবার এগুলো তো এখন হচ্ছে। আমার জবা গাছগুলোকে নিয়েই বেশি চিন্তা। হ্যাঁ হ্যাঁ, জবাটাকে লাগবে, কম গাছ নয় বলতে নেই, অনেকগুলো গাছ। হ্যাঁ, এই জল দেওয়া যাবে না, তো জল পড়ে যায় গল্প গাছে। হ্যাঁ, তাহলে গরম জল দিতে হবে না কিন্তু গাছে, আমি জানি। হ্যাঁ, একটু পরে একটু ইয়ে হয়ে যাক, পাইপের জলগুলো চলে যাক, নাহলে গাছের গোড়া একদম শেষ হয়ে যাবে, আগুন একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা আজকে যে খোলটা দেওয়া হয়েছে, যার ফলে কি হয়, যেদিন খোল দেওয়া হয় পুরো ফ্লোরটাতে না খুব বিচ্ছিরি কটু একটা গন্ধ ছড়িয়ে থাকে। তো তখনও তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, দুপুরে একটু খেতে অসুবিধা হচ্ছিল। আমি এর আগে যখন দিয়েছিলাম তখন সানডাউন হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম, কিন্তু যাই হোক আজকে তো আলপনাদি দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। তখন রোদ্দুরটা ভালোই ছিল, তো আশা করছি কোনো সমস্যা হবে না। তো যাই হোক আমি বেরিয়ে যেতাম, কিন্তু পাটা এখনও একটু একটু ব্যথা আছে। আর আমার হাজব্যান্ডও ফোন করে বললো যে আমি তো ফিরছি, তুমি একটু আমাকে ভাত বেড়ে দিও, তবে আমি গিয়ে খাবো, তার খিদে পেয়েছে বললো। তো সেটা শুনে আর বেরোতে ইচ্ছা করলো না, কারণ মানুষটা আসবে 3 দিন পরে, তা নাহলে বিকেলবেলাতে গিয়ে আমি একটু কিনে কেটে আনতেই পারতাম। তো তারপর বসে আসি, সে আর আসে না। তারপরেতে যাই হোক এলো, এসে তাকে এখন আমি ভাত বেড়ে দিতে পারিনি, কারণ ঢুকেছে আর মানুষজন ঢুকেছেন, তাদের সাথে কথা টথা বলে ওপরে এসে বললো আমার এখন সহজ শেয়ার বাজারের ভিডিও করতে হবে, আমি ভিডিওটা করে নিই, তারপর তুমি আমাকে বেড়ে দিও, আমি খাবো। তা সে এখন সহজ শেয়ার বাজারের ভিডিও করছে। আর কালকের দিনটা 75 হার্জ আমি কীভাবে কমপ্লিট করেছি, আমি না একটা টাইম ভেবেছিলাম যে আমার বোধহয় আর হলো না, আমাকে আবার 1 নম্বর দিন থেকে শুরু করতে হবে। তারপর আমি ভাবলাম যে যদি আমি সেটা শুরু করি তাহলে আমার শেষ হবে গিয়ে মোটামুটি ওই 10 তারিখে অক্টোবরের, ততদিনে হলে সেটা কোনো কারণ তার আগেই আমরা বাইরে চলে যাব, 10 তারিখ টুকুরের জন্মদিন। তো ওই সময়টার বাইরে বেরিয়েও আমার পক্ষে 75 হার্ড কমপ্লিট করা কখনো সম্ভব না, কারণ আমি এক্সারসাইজ করব, কোথায় যাব, কি করব, কিভাবে ডায়েট করব, সেগুলো হবে না। আর ফেস্টিভ সিজন শুরু হয়ে যাওয়ার সময় এ ধরনের চ্যালেঞ্জগুলো না নেওয়াই ভালো, পরিবারের জন্য, নিজের জন্য, কোনো দিক থেকেই না। তারপরে আমি ওষুধ খেয়েছিলাম যখন আপনাদের সাথে লাস্ট কথা হলো, তা ওষুধ খেয়ে কিছুক্ষণের পর আমার ব্যথাটা না সাবসাইড করলো। তারপরে আমি হিসেব করে দেখলাম আমি 35 মিনিট সকালবেলাতে বসে বসে প্রাণায়াম বলুন, প্রাণায়াম ঠিক নয় মানে হ্যাঁ প্রাণায়ামে, সেটা যোগ ব্যায়াম, কারণ কপাল ভারতী বলুন আর অনুলোম বিলোম তো আমার দীর্ঘক্ষণ ধরে চলে, তো সেসবগুলো ভ্রামরি এগুলোকে যদি আমি যোগই ধরি, সেটা ধরাই উচিত ইনফ্যাক্ট, তো সেটা আমার হলো, সেটা 35 মিনিটের ওপর হয়েছে। তো তারপরেতে আমি ফেস যোগা করেছি 15 মিনিট ধরে, তারপরে অনেকটা সময় বাকি। তারপর এসে জাস্ট কী করলাম জানেন তো, এই ঘর থেকে এই ঘরে টুকরে ঘরে এসে যোগা ম্যাট ফ্যাট কিচ্ছু বেছাইনি, হাতে একটা পাশের বালিশ নিয়ে জাস্ট বিপরীত করনি শুরু করে দিলাম। 17 মিনিট ধরে বিপরীত করনি করলাম, এই জন্য মনে আছে কারণ আমি একজন ব্লগারের ব্লগও দেখছিলাম এইভাবে করে ওপর দিকতে নিয়ে, কোমরের তলার বালিশ দেওয়ার পর থেকে তো ইজি হয়ে গেল ব্যাপারটা। তারপরে 22 মিনিট বাকি, তারপরে মাকে ফোন করলাম, তখন মা বললো দেখ মা আমি তো বসে বসেই সমস্ত, আমার তো পায়ে এত সমস্যা, আমি তো সমস্ত যোগা বসে বসে করি, তো তুই বসে বসেই কর, তুই তো দেখেছিস আমি কী করি। তারপরে সেই মা যেরকমভাবে কালকে এর আগে বা এখনও মা যোগব্যায়াম করে, সেই রকমভাবে যোগব্যায়াম করে কালকের দিনটা আমি কমপ্লিট করেছি। খুব টাফ দিন ছিল আমার জন্য এটা ঠিকই, কিন্তু পেরিয়ে গেছে এবং আমি সাকসেসফুলি পার করতে পেরেছি রাত 12টার আগে পর্যন্ত। একদম যা যা নিয়ম, জল খাওয়া, ডায়েট করা, তারপর যোগব্যায়াম করা, বই পড়া, ফটো তোলা, সবই হয়েছে। মানে আমি কালকের দিনটা খুব খুব খুশি ছিলাম যে শেষটা যখন শুতে গেলাম, আমার বিপরীত কোণে না করলে এমনিতেও ঘুম আসতো না, আর যে সেটা মানসিক ভীষণ দুঃখ যে এইভাবে করে আমার চ্যালেঞ্জটাকে আমি ফেল হয়ে যাব এতগুলো দিন পার করে এসে, সেটার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ যে আমাকে পার করতে হলো না, কোথাও না কোথাও তিনিই রাস্তা দেখিয়ে দেন, এইটুকুই। তো সকালবেলা থেকে উঠে ব্যথাটা ছিল না, সন্ধ্যেবেলায় সারাদিনে দৌড়োদৌড়ির পর আমার এখন একটু ব্যথা হচ্ছে, সেজন্য হয়তো কার্ডিওটা করবো না, কিন্তু জিমে যাব, কারণ জিমে না গেলে না বড় মানসিক অসুবিধার মধ্যে থাকি, মনে হয় দিনটাই ব্যর্থ গেল। তো দেখি আলবাদিদের জন্য যে জিনিসপত্রগুলো সেগুলো হয়তো আমি কালকে নেব, এবং আজকে আমার একটু কাগজ কলম খাতাপত্রের দোকানের কাজ আছে অনেক, সেটা তো হাতি মুঠোতেই হয়ে যাবে। তো ঠিক আছে চলুন তাহলে, এক্ষুনি সন্ধ্যেবাতি ফাতি সব দেওয়া হলো, কর্পূর টর্পূর দিলাম সব। এখন সে যেহেতু কন্টেন্ট করছে ঘরের ভিতর কথা বলতে পারছি না, তাই বারান্দায় এসে কথা বললাম। একজন অতিথি এসেছেন, খুব প্রিয় একজন ভাই, আমাদের সবার ভাই, আমার থেকেও সে বেশ খানিকটা ছোট, বুম্বাদার কাছেই এসেছে। তো সেই ভাইটি আবার কিছুতেই লাল চা ছাড়া অন্য কিছু খাবে না। এদিকে ভাইয়ের জামাইবাবু তিনি আবার দুধ চা ছাড়া খাবেন না, তাই জন্যই দুজনের জন্য দুরকম চা বানিয়ে নিলাম, নিয়ে এবার ওদের কাছে একটু দিয়ে দিই। এগুলো রয়েছে বিস্কুট, চাল ভাজা আর ওই যে বাদাম কাটলি বলে না ওইগুলো।
আমার ভাইটা এগুলো খেতে খুব ভালোবাসে, আর ভাইয়ের জামাইবাবু যে এসেছে সে কম্পিউটারের কাজে বিশেষ পারদর্শী এবং তার কাছে প্রচুর খবরও থাকে। কিছু কিছু ছেলে থাকে না যারা অনেক খবর জানে, মানে তারা খবর নেয়, মানে তাদের লোকবল প্রচুর থাকে, তাছাড়া বন্ধুবান্ধব থাকে এবং তারা খবরগুলো সঠিকভাবেই দেয়। যে খবর সম্পর্কে তাদের সন্দেহ থাকে সে খবর তারা দেয়ই না, বলে দেয় সরাসরি জানি না, আর যেটা তারা জানে না সেটা সরাসরি বলে যে এটা আমাদের কাছে নেই খবর। তো যাই হোক, তার কাছ থেকে আজকে খবর পেলাম যে এই যে মানব পাচার চক্রের যে গল্পটা পরের বার যেটা উঠেছে সেটা সম্পূর্ণ গুজব, এবং এটির কীর্তি মানে এটা তৈরি করেছে দ্বিতীয়বার, সেটা একটি মিডিয়া হাউস শিলিগুড়িরই। তাকে পুলিশের বোধহয় একটু করকানিও পড়েছে তাদের, মানে তারা এই কাজটি আর করবে না এবং যেটা তারা করেছে সেটাকে তাদের আবার কি চাপা দিতে হবে বা লোককে বলতে হবে যে জিনিসটা ভুল। দেখা যাক। কিন্তু ও যখন বলল তখন এটা মানে খবর সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তো যাই হোক, জিনিসটা ভীষণ বিরক্ত হয়েছি আমি সত্যি কথা, কারণ কিছুদিন আগে পর্যন্ত পুলিশ থেকে একটা প্রথমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তারপর কিন্তু পুলিশ থেকে বলেছিল যে আর কোনো সমস্যা নেই, এবার কিন্তু আপনারা ব্যাপারটা যেটা ছড়াচ্ছে সেটা কিন্তু গুজব। তারপরে মানে কারণ দলের মাথা ধরা পড়েছিল, এবার হঠাৎ করে আবার এই 1-1.5 সপ্তাহের মধ্যে ওটা জাগিয়ে উঠলো, পুলিশ কিছু করতে পারছে না, ব্যাপারটা ঠিক হজম হচ্ছিল না বটে। আজকে বুঝলাম যে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই। খুব বিরক্ত হয়েছি এবং মানে এগুলো করা উচিত নয় সত্যি কথা। গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা, এবং গুজব কিন্তু অনেকটা ওই হাততালির মতো, একটি গুজব একজন ছড়াবে, লোকে সেটা বিশ্বাস করবে, মানুষ আমোদ পেয়ে যাবে, আরও বেশি করে গুজব ছড়াবে। এক্ষুনি শুনবেন হাতিমত থেকে কেউ একজন নিরুদ্দেশ, সঙ্গে সঙ্গে আবার বিশ্বাস করবেন, আতঙ্কিত হবেন, ওমা তাই নাকি। আবার শুনবেন NTS মোড় থেকে কেউ নিখোঁজ, তাই নাকি। এগুলো কিন্তু সব যারা হয়তো আমি এক্ষুনি হয়তো বলছি আমার বাড়ির সামনে থেকে একজন নিখোঁজ, আপনি বিশ্বাস করবেন। গুজব এইভাবেই ছড়ায়, মানুষ তো সব বানায়। এইগুলো কিন্তু কখনো উচিত নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে টোটোওয়ালারা। আগে যেটা হয়েছে সে টিম তো ধরা পড়েছে, আবার কেন রে বাবা জানি না। মানুষ, আমি বললাম না যে নেগেটিভ কন্টেন্টই আজকাল এত বেশি। তো যাই হোক, জিমের রাস্তায় পৌঁছে গেছি। জিমে ঢোকার মুখে দেখলাম আজকে জুতো বেশি নেই। কি আনন্দ, সত্যি খুব আনন্দিত আমি আজকে, কারণ আমি আজকে হয়তো ব্লগ করতে পারবো। কিন্তু ভেতরে ঢুকে না অতটাও ব্লগ করতে ইচ্ছে করেনি, তখন মনে হয়েছে এক্সারসাইজই করি। একটি ভাইকে এক্ষুনি দেখলেন না, তার বিফোর আফটার ছবিটা দেখলাম। এই 2 মাসের মধ্যে ছেলেটা অনেকটা কিন্তু মেদ কমিয়ে ফেলেছে। খুব ভালো ছেলেটা, সিধে সাদা সহজ সরল ছেলে, এমন করে কথা বলে, খুব সাধারণ কথা শুনতে হাসি পেয়ে যায়। তারপরে আজকে মানে কম মানুষ ছিল, যারা ছিল তারা এত আমোদে এবং ভালো মানুষ যে সময়টা বড্ড ভালো কেটে গেল এবং খুব দ্রুতই কেটে গেল। কিন্তু কি জানেন তো, বরটাকে না খেতে দিয়ে যেতে পারিনি। একজনের পর একজন মানুষজন আসছেন, তো সেটা একটা মাথায় যেমন কাজ করছিল, কিন্তু উপায়ও নেই, আমাকে আমার জিমে বেরোতেই হবে। সেহেতু ওই একটা যখন জিমে ঢুকে গেছি তখন ওইসব কিচ্ছু মনে ছিল না। তারপর যখন বেরিয়েছি তখন মনটা খারাপ করছিল যে বুম্বাদা হয়তো বা আলপনাদি খেতে দিয়ে দেবে, কিন্তু বলেছিল যে তুই আমাকে একটু খেতে দিও। তো বাড়িতে এসেছি, এসে ভীষণ গরম, সোজাসুজি এখানে এসে জিমের পোশাকেই আমি একটু এসিতে বসে পড়েছি। তারপরে একটু জল খাবার জন্য রান্নাঘরে গিয়ে দেখছি পতিদেবতা আমার তখনও খায়নি। তখন কিন্তু বেশ রাতের পথে, মানে এই সময়টায় প্রায় 8:45 মতো বেজে গেছে। তো আমার তখন খারাপ লাগলো, জিজ্ঞেস করলাম খাওনি কেন? বলো তুমি তো দাওনি। বুঝলাম যে সে আমি না বেড়ে দিলে খাবে না। তো ভাবলাম যে ঠিক আছে, তা একটু গরম ভাতই করে দিই, যদিও দিনের বেলার ভাত অনেকটা আছে, টুপুরো তো রাত্রে আজকাল ভাতই খায়, তাই এই ভাতের সাথে মিশিয়ে দেব, সেটাই বরং ভালো হবে। তো এখন একটু, যদিও আমি একটু স্পিড করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু করছিলাম একটু তাড়াহুড়োই, কারণ দ্রুত জিনিসগুলোকে কমপ্লিট করে মানুষটাকে খেতে দিতে হবে। সারা দিন পর বাড়ি এসেছে, সারাদিনে বোধহয় ভাত, হ্যাঁ যখন কলেজে যায় তখন খেয়ে এসেছে, কলেজ থেকে তো সে তো আর তার মেসে ফেরেইনি, সে সরাসরি বাড়ি চলে এসেছে। এরপরে আমি কোনো রকমে ভাতটা মানে গেলে আর কি, মারটা গেলে তারপরে আমি তাকে একটু খেতে দিয়ে দেবো। আর অল্প ভাত হলে না আমি এই রকমভাবে এই ছাঁকনির মধ্যে, বড় ছাঁকনির মধ্যে ভাতটা দিয়ে দিই, তাতে খুব সুন্দরভাবে ভাতের মারটা ছাঁকা হয়ে যায়। আর ওই ছোট ছোট কন্টেনারে করে আমার উপর করতে খুবই অসুবিধে হয়। যাই হোক, মানুষটাকে একটু খাবার বেড়ে দিলাম। এই তো আজকের দিনের আমাদের খাবার, আহামরি তো কিছু নয়, আর 5টা দিনের মতোই। যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে এরকম খাবারও দেখতে খুব ভালো লাগে। তো এখন
মেয়েরও খাওয়া হয়ে গেছে এবং আমি স্নানে ঢুকিনি, কারণ আমি আর ঘামের কাজ এই চান করে উঠে করতে পারবো না। আর আমাদের এই যে তলায় যে সিঙ্কের জায়গাটা দেখছেন না, এখান থেকে যখন আমি মাজি তখন একটু জল ছিটকে ছিটকে আসে, নাইটির তলাটা সবসময়ই ভিজে যায়, যার ফলেতে এই জিনিসটা পরে এটাতে যখন আমার কাচতে দিতেই হবে তখন আর নতুন করে মানে পড়তে ইচ্ছে করেনি। এবং আমি ঘামটা একটু শুকিয়ে নিয়েছি, এখন আমার কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে না। আর কাজের মধ্যে থাকলে কি হয়, একটা ঘোর তো, তার মধ্যে দিব্য কাজ হয়ে যায়। কিন্তু এই যদি আমি স্নান করে নিই তখন আর আমার কিচ্ছুটি করতে ইচ্ছে করবে না। এদিকে প্রচণ্ড গরম, আজকে ভীষণ গরম, জন্য বাইরের জানলাটা খোলা রাখতেই হয়েছে। সাধারণত এই সময় আমি জানলা বন্ধ করে দিই, কিন্তু একটা ভালো জিনিস, এত গরমের পর শিলিগুড়ির আবহাওয়ায় যেটা খুব কমন ছিল এতদিন, মাঝখানে কমে গেছিল, আজকে আবার সেটা হয়েছে, সেটা হচ্ছে ভালো বৃষ্টি নেমেছে এবং সাথে খুব ঠান্ডা হাওয়া। এখন যে এত আরাম লাগছে এখানে দাঁড়িয়ে কাজ করতে, মনে হচ্ছিল একটু আগে যদি বৃষ্টিটা হতো তাহলে এই কাজটা পুরোটাই আমি আরামেই করতে পারতাম। কিন্তু একটা জিনিস হয়েছে যে আমার এই যে প্লাস্টিকের জারিকেনটা না কেমন যেন একটা গন্ধ করছে, জানেন তো। তো ওটা আসলে অনেক দিন প্লাস্টিকের জারিকেন ব্যবহার করলে এটাই হয়। আজকে একটু মেজে নিলাম, মেজে নিয়ে একটু হাওয়া ভরে নিলাম, একটু তুবড়ে মতো গেছে। এটা না খুব বেশি দিন ব্যবহার করা যাবে না, যদিও 75 হার্ট শেষ হতে আমার আর খুব বেশি দিন নেই। ভাবছি এটা হার্ট কমপ্লিট করে নিই, তারপরে এটা আমি নিচে, আমার শ্বশুরমশাই তো অনেকদিন আগেই চেয়েছেন যে এটা কিন্তু তুই ফেলিস না, তোর কাজ হয়ে গেলে আমাকে দিয়ে দিস। উনি কী করবেন আমি জানি না, কিন্তু উনি যখন চেয়েছেন তখন 75 হার্ট শেষ হলে এটা আর ব্যবহার করব না। এটাতে আমার কি হচ্ছে জানেন, আমার জলের মাপটা রাখতে খুব সুবিধে হচ্ছে। 4 লিটার রোজ জল খাওয়ার কথা, এটার সৌজন্যে আমার প্রায় 5 লিটারের ওপর খাওয়া হয়ে যাচ্ছে। তখন খোল দেওয়া হয়েছিল না, তখন কয়েকটা গামছা বাইরেতে ছিল, সেগুলোতে না খুব বাজে খোলের গন্ধ হয়ে গেছিলো, জন্য ওই গামছাগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো মেলে দিলাম। মেলে দেওয়ার পর অ্যাকোয়াগার্ডের সুইচটা বন্ধ করলাম এবং বরকে বললাম যে সে কখন শুতে যাবে, তাহলে আমি শুয়ে পড়ছি। তার কি যেন কথা আছে আমার সাথে বললো, তো আমার আর এখন জেগে থাকতে পারছি না। স্নান হয়ে গেছে, মাথায় 1 মগ জল দিয়ে দিয়েছি, সারা শরীরে তো দিয়েছি, মাথায়ও 1 মগ দিয়েছি। এতটাই অবসন্ন লাগছে এখন, মনে হচ্ছে শুই, কিন্তু তার আগে একটু বই পড়তে হবে। বই আমি পড়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আমাকে শুয়ে শুয়ে পড়তে হবে, আমার আর দাঁড়িয়ে বা বসে থাকার ক্ষমতা নেই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকে আর সামনে এসে কথাও বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য বিদায়।